Assalamu alaikum সবাইকে। So welcome to biology গল্প and আজকে আমরা আছি হচ্ছে জেনেটিক্স এর সেকেন্ড নাম্বার পার্ট। So যারা ফার্স্ট নাম্বার চ্যাপ্টারটা দেখেনি, I will request you to see the first part. Now এখন আমরা যে আজকে পর্বে যে টপিকগুলো থাকার কথা সেসব টপিকগুলো সিলেক্ট করেছি এবং তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মতে সেটা হচ্ছে ডিএনএ অ্যাপ্লিকেশন। তো এই ডিএনএ অ্যাপ্লিকেশন থেকে আমাদের পরীক্ষায় যদিও তেমন কিছু আসার কোনো চান্স নেই, কারণ আমাদের বইয়ে খুবই অল্প একটা ডিএনএ অনুলিপন নামে বা ডিএনএ অ্যাপ্লিকেশন খুবই অল্প একটা প্যারা বা অল্প একটা কথা দেওয়া আছে। সো এটা আমি চেষ্টা করবো আরেকটা ভিডিও আপলোড দেওয়ার, যেখানে ডিএনএ অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এখন এখন যে টপিক দিয়ে শুরু করবো সেটা হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল, তার সূত্র জানার মাধ্যমে। সো ফার্স্টে জেনে নেই যে গ্রেগর জোহান মেন্ডেল কি, তিনি কে। আসলে তিনি হচ্ছেন একজন বিজ্ঞানী। তিনি একজন বিজ্ঞানী। সো গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় জেনেটিক্সের জনক। কেন বংশগতি বিদ্যার জনক বলা হয়? কারণ জেনেটিক্স বা বংশগতি বিদ্যা একই কথা। তাকে জেনেটিক্স বা বংশগতি বিদ্যার জনক বলা হয় কারণ তিনি 1866 সালে যখন মটরশুঁটি নিয়ে কাজ করতেছিলেন, তখন তিনি যে উদ্ভিদের মধ্যে যে বংশগতি ভারক এবং ধারক হিসেবে যে ফ্যাক্টরকে দাবি করেছিলেন তা বর্তমানে আজ জিন হিসেবে পরিচিত। অর্থাৎ তিনি সর্বপ্রথম এই জিনের ধারণাটি আমাদেরকে প্রদান করেন এবং তার এই ধারাবাহিকতার মাধ্যমে আমরা বর্তমানে বিভিন্ন ধরনের সুপ্রজননের মাধ্যমে বিভিন্ন ধরনের কাঙ্ক্ষিত উদ্ভিদ বা প্রাণী জীবের এগুলো পেতে পাচ্ছি। সো এবার আমরা দেখি যে গ্রেগর জোহান মেন্ডেলের সেই সূত্রটা জানার জন্য আমাদের ফার্স্টেই জিন সম্বন্ধে একটু ভালো জ্ঞান থাকতে হবে। সো জিন, হোয়াট ইজ জিন, এটা আবারও রিক্যাপ করছি। জিন হচ্ছে সকল দৃশ্য এবং অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম। অন্যভাবে বলা যায় ডিএনএর যে ক্ষুদ্রতম একক, সেই ক্ষুদ্রতম একক যে বৈশিষ্ট্য প্রকাশ করে সেটাই হচ্ছে জিন। সো এখন আমরা আমাদের মধ্যে সবার মধ্যেই পিতা মাতার একটা বৈশিষ্ট্য থাকে, পিতারও বৈশিষ্ট্য থাকে, মাতারও বৈশিষ্ট্য থাকে, নো ডাউট। আমার মধ্যেও বা আপনার মধ্যেও পিতা এবং মাতার দুজনেরই বৈশিষ্ট্য বিদ্যমান। কিছু বৈশিষ্ট্য প্রকাশ পায়, কিছু বৈশিষ্ট্য অপ্রকাশিত বা অদৃশ্যমান। সো এখন আমরা একটু দেখার চেষ্টা করি একটা সুন্দর এক্সাম্পল দিয়ে। ধরা যাক চোখের রং, এটা সবচেয়ে কমন একটা এক্সাম্পল। ওকে, সো চোখের রং ধরি যে এটা একটা তো বৈশিষ্ট্য। ফার্স্ট অফ অল এটা একটা বৈশিষ্ট্য, চোখের রং কেমন হবে। সো ধরা যাক বাবা যিনি, তার চোখের রং, এবং মা যিনি, তার চোখের রং। সো বাবার ক্ষেত্রে তার বৈশিষ্ট্যটা একটু অন্যরকম, মার ক্ষেত্রে বৈশিষ্ট্যটা অন্যরকম, স্বাভাবিক। সো এখন বাবার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা লিখবো, আমরা বৈশিষ্ট্য লিখছি, খেয়াল করবেন যে আমরা এখন বৈশিষ্ট্য লিখবো। এখন যেটা লিখবো সেটা হচ্ছে বৈশিষ্ট্য। সো বৈশিষ্ট্যের মধ্যে যেটা হয় যে প্রথমে আমরা যেটা লিখি সেটা আসে হচ্ছে পিতা থেকে, এবং এর পরে যেটা লিখি সেটা হচ্ছে মাতা থেকে। ফার্স্টে যেটা লিখবো সেটা হচ্ছে পিতা থেকে, সেকেন্ডে যেটা লিখবো সেটা হচ্ছে মাতা থেকে। সো আমি এটার মাধ্যমে কি বুঝাচ্ছি? এটার মাধ্যমে বুঝাচ্ছি যে এই যে বাবা, এ তো বাবা, হ্যাঁ, এ বাবা, এবং এ হচ্ছে মা। সো এখন এই যে বাবা, এই বাবারও তো একটা মা বাবা ছিল, রাইট? সো এই বাবার মধ্যে তার মা বাবার বৈশিষ্ট্যটা রয়েছে। সো সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? যে ফার্স্টে যেটা লিখলাম সেটা হচ্ছে এই বাবার যে বাবা তার বৈশিষ্ট্য, এবং এই বাবার যে মা তার বৈশিষ্ট্য, দুজনের একসাথে বৈশিষ্ট্য মিলে হয়েছে বিবি, বড় হাতে বিবি। এবং এগুলো কি লিখতেছি পরে বলতেছি। সো আপাতত জানি যে এই বি আর বি এর মাধ্যমে আমি বোঝাচ্ছি হচ্ছে তার চোখের রং একটু বেশি গাঢ়, ঠিক আছে?
সো এগুলো আসলে কিছুই না, এই যে ক্যাপিটাল লেটার দিয়ে যেগুলো লিখলাম এগুলো আসলে কিছু না, এগুলো হচ্ছে জিন, সরি, জিনের একটা প্রতীক। ওকে, সো জিনের একটা প্রতীক, এই বি আর বি লেখার মানে হচ্ছে জিনের একটা প্রতীক, এবং এই প্রতীক দিয়ে, জিনের প্রতীক দিয়ে বুঝতে পারছি যে বাবার যে চোখের বৈশিষ্ট্য সেটা একটু বেশি কারণ। ওকে, এবার মায়ের ক্ষেত্রে সো এখানে একটা কনফিউশন হতে পারে যে আমি এই লেটারগুলোকে একবার বৈশিষ্ট্য বলতেছি আরেকবার জিন বলতেছি। সো এগুলোকে জিন বলাই ভালো, কেননা এখানে যে দুটা জিন একসাথে হয়, দুটা জিন একসাথে হয়ে একটা জিন হয়ে যায় এবং সেই একটা জিন কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য প্রকাশ করে। সো এটাকে জিন বলাই ভালো, বৈশিষ্ট্য না বলি। দেখি যে মায়ের ক্ষেত্রে এখানে যে ফার্স্টে যেটা লিখবো সেটা হচ্ছে তার মায়ের যে বাবা তার বৈশিষ্ট্যটা, এবং আহ, মায়ের যে মা তার বৈশিষ্ট্যটা এদিকে থাকবে। সো এট দি এন্ড অফ দ্য ডে মায়ের কি দাঁড়াবে, মায়ের চোখের রং দাঁড়াবে হালকা গাঢ়। সো মায়েরটা হালকা গাঢ়, বাবারটা একটু বেশি গাঢ়। এখন দুজনের বৈশিষ্ট্য তো আলাদা, রাইট? এখন দুজনের মিলনের মাধ্যমে যেটা হবে, ধরা যাক এটা, আচ্ছা হ্যাঁ, দুজনের মিলনের মাধ্যমে যে শিশুটা হবে বা সন্তানটা হবে, সেই সন্তানের বৈশিষ্ট্য তো এরকম হবে, রাইট? এখন যখন এই অবস্থায় আসবে তখন, অর্থাৎ শিশুর যেটা, যে সন্তানটা হবে তার যে বৈশিষ্ট্য সেটা লেখার জন্য আমরা কি করবো, প্রথমে পিতার বৈশিষ্ট্য লিখবো, এটা হচ্ছে পিতার বৈশিষ্ট্য, এবং মাতার যে বৈশিষ্ট্য সেটা সেকেন্ডে লিখবো। ঠিক আছে? তো এখানে যে অবস্থাটা আসলো না, এটাকে আমরা বলবো হেটেরোজাইগাস বা অবিশুদ্ধ অবস্থা। কেন হেটেরোজাইগাস বা অবিশুদ্ধ অবস্থা বলবো? কারণ এখানে একই সাথে দুইটা জিন, একই সাথে দুই ধরনের জিন অবস্থান করতেছে। নট দুইটা জিন, অ্যাকচুয়ালি দুই ধরনের জিন। এটা একটা জিন, এটা পুরাটা একটা জিন, এবং এই পুরাটা একটাই বৈশিষ্ট্য। এটা পুরাটা একটা জিন এবং একটাই বৈশিষ্ট্য। এই দুটা বৈশিষ্ট্য বা জিন, এই দুটা জিন একত্রিত হয়ে একটা জিন তৈরি করছে। সো এটা একটা জিন, এটা একটা জিন, দুটা জিন একসাথে হয়েছে, একসাথে হয়ে একটা জিন তৈরি করছে, এবং এই জিনটা দেখতে এরকম। ওকে, এই জিনটা কি? চোখের রঙের জিন। মানে চোখের রং কেমন হবে সেটার জন্য যে জিন কাজ করবে সেটা হচ্ছে এই জিন। আশা করি ক্লিয়ার। এবং এই জিনের মধ্যে দুই ধরনের জিন দেখা যাচ্ছে, মানে একটা জিনের মধ্যেই, অর্থাৎ চোখের রং এটা হচ্ছে একটা জিন, মানে চোখের রঙের পেছনে যে কাজ করবে সেটা তো জিন, সেটা একটাই জিন থাকবে, এবং এই একটা জিন হচ্ছে এটা। এবং এই জিনের মধ্যে দুই ধরনের জিন দেখা যাচ্ছে, একটা হচ্ছে গাঢ় হওয়ার জিন আর একটা হচ্ছে হালকা গাঢ় হওয়ার জিন, দুই ধরনের জিন। সো এখন আমাদের বই দেওয়া আছে যে একই জিনের দুইটি ভিন্ন রূপ, একই জিনের, অর্থাৎ এটা একটাই জিন, একই জিনের দুইটা ভিন্ন যে রূপ, একটা বড়, একটা বেশি গাঢ় আর একটা কম গাঢ়, দুইটা ভিন্ন রূপকে আমরা বলতেছি অ্যালিল। কি বলতেছি? একই জিনের বিভিন্ন রূপ বা সংস্করণকে আমরা অ্যালিল বলি। আশা করি এখন ক্লিয়ার। সো সো এখন যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে এখন হেটেরোজাইগাস অবস্থা। কেন? কারণ এখানে একসাথে দুই ধরনের জিন অবস্থান করে, এবং বাবা এবং মায়ের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে হোমোজাইগাস অবস্থা। এটা এবং এটা যে অবস্থা সেটা হচ্ছে হোমোজাইগাস অবস্থা। হোমোজাইগাস, হোমোজাইগাস অবস্থা, আর এটা হচ্ছে হেটেরোজাইগাস। ওকে, সো আশা করি কেন হোমোজাইগাস হেটেরোজাইগাস বলা হচ্ছে সেটা ক্লিয়ার। হেটেরোজাইগাসকে আমরা আরেক নামে ডাকতে পারি, সেটা হচ্ছে অবিশুদ্ধ অবস্থা, এবং হোমোজাইগাসকে আরেক নামে ডাকতে পারি, সেটা হচ্ছে বিশুদ্ধ অবস্থা। সো এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেনই এই মা বিশুদ্ধ হলো, বাবা বিশুদ্ধ হলো, কেন তাদের মধ্যে এরকম হলো না? সো অনেক ক্ষেত্রে, যে অনেক ক্ষেত্রে এরকম হয় যে একদম সম্পূর্ণ বিশুদ্ধ অবস্থাও পাওয়া যায়,
আবার অনেক সময় এরকম অবিশুদ্ধ হতে পারে। সো ইট ডাজন্ট ম্যাটার যে একদম বিশুদ্ধই হতে হবে বা অবিশুদ্ধই হতে হবে এরকম কোনো কথা নেই। বিশুদ্ধ হতে পারে, অবিশুদ্ধ হতে পারে। সো আমি আর কি দুইটা বিশুদ্ধ বৈশিষ্ট্য নিয়েই কাজ করলাম, দুইটা বিশুদ্ধ অবস্থা নিয়েই কাজ করলাম, এবং তাদের ক্রসের মাধ্যমে যে সন্তানটা হলো সেটা হচ্ছে হেটেরোজাইগাস অবস্থায়। সেই সন্তানের যে চোখের রঙের বৈশিষ্ট্য সেটা হবে হেটেরোজাইগাস অবস্থা। সো এখন আমরা একটু অ্যালিল তো শিখলাম, হোয়াট ইজ অ্যালিল, একই জিনের যে দুইটা ভিন্ন রূপ সেটাকে অ্যালিল বলছি। হোমোজাইগাস, হেটেরোজাইগাস এগুলো শিখলাম। এবার আমরা দেখবো হচ্ছে প্রকট জিন, প্রকট জিন বা আরেকটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। সো যে সন্তানটা হলো তার যে চোখের রঙের বৈশিষ্ট্য এবং তার চোখের রঙের জন্য যে জিনটা কাজ করবে সেটা তো এইটা, রাইট? এটাই। এবং এটা হচ্ছে একটা জিন, এবং এই জিনের যে দুইটা ভিন্ন রূপ অর্থাৎ বি এবং বি, এই দুইটাকে আমরা কি বলবো, এই দুইটা ভিন্ন রূপকে, অর্থাৎ একই জিন, চোখের রঙের যে জিনটা সেটা একই, একই জিনের দুইটা ভিন্ন রূপ, দুইটাই কিন্তু চোখের রং নিয়ে কাজ করবে, বাট দুইটার ভিন্ন ভিন্ন রূপ বা ফর্ম বা প্রকারভেদ। এই দুইটা ভিন্ন ভিন্ন রূপকে আমরা বলতেছি অ্যালিল, রাইট? আর এই অবস্থাটাকে বলতেছি আমরা হেটেরোজাইগাস অবস্থা বা অবিশুদ্ধ অবস্থা, কারণ এখানে একই সাথে দুইটা জিন অবস্থান করতেছে, দুই ধরনের জিন অবস্থান করতেছে। সো এখন এর মধ্যে কোন বৈশিষ্ট্যটা তাহলে শিশুর মধ্যে প্রকাশ পাবে? উত্তর হচ্ছে এই বৈশিষ্ট্যটা, অর্থাৎ বেশি গাঢ় হওয়ার চান্সটা মানে এটাই প্রকাশ পাবে, কারণ এটা হচ্ছে প্রকট জিন। এই যে যে জিন, এটা হচ্ছে প্রকট জিন। কেন প্রকট জিন? কারণ বায়োলজিতে যখন আমরা এই জিনের টার্মস গুলো যখন আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখি তখন সেটা সাধারণত বোঝা হচ্ছে সেটা ডমিনেন্ট বা প্রকট, অর্থাৎ অন্যকে ডমিনেন্ট করবে। সো এটা আসলে এটাকে ডমিনেন্ট করবে, অর্থাৎ এই বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে এট দি এন্ড অফ দ্য ডে। এন্ড এইটা যেটা সেটা হচ্ছে প্রচ্ছন্ন বা রেসিসিভ, অর্থাৎ সেটা হচ্ছে সেটা লুকায়িত অবস্থায় থাকবে বা তার মধ্যে থাকবে, সেটা লুকায়িত অবস্থায় থাকবে বা অপ্রকাশিত অবস্থায় থাকবে। সো এখন আশা করি ক্লিয়ার। এন্ড সো এখন যদি এরকম যে বলে যে এটা জেনোটাইপ কি, তাহলে জেনোটাইপ বা জিনের যে টাইপটা সেটা আমরা শিখেছি মাত্রই, সেটা হচ্ছে এই জেনোটাইপটা হচ্ছে হেটেরোজাইগাস। ওকে, এর জেনোটাইপ হচ্ছে হেটেরোজাইগাস, অর্থাৎ জিনের যে টাইপটা হচ্ছে হেটেরোজাইগাস বা অবিশুদ্ধ। ওকে, সো আমরা অ্যালিল শিখলাম, হেটেরোজাইগাস গুলো শিখলাম, হোমোজাইগাস, আর শিখলাম হচ্ছে ডমিনেন্ট কোনটা, কোনটা রেসেসিভ, রাইট? সো এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে প্রকট জিন বা প্রকট বৈশিষ্ট্য কাকে বলে, তখন আমরা উত্তর দিব এভাবে যে হেটেরোজাইগাস অবস্থায়, হেটেরোজাইগাস অবস্থায়, হেটেরোজাইগাস অবস্থায় যে বৈশিষ্ট্যটা বা যে জিনটা প্রকাশ পায় তাকে আমরা প্রকট জিন বা প্রকট বৈশিষ্ট্য বলি। সো আশা করি ক্লিয়ার। এখন এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখন আমরা আরেকটা কথা এখানে যে তাহলে প্রশ্ন হতে পারে কখন, তাহলে কি সব সময় কি এই গাঢ় মানে এরকম অবস্থায় থাকলে কি সব সময় এই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে? উত্তর হচ্ছে হ্যাঁ। এবং তাহলে আরেকটা প্রশ্ন আসতে পারে যে তাহলে কি এই বৈশিষ্ট্যটা তাহলে কখন প্রকাশ পাবে? এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা তখনই প্রকাশ পাবে যখন এটা হোমোজাইগাস অবস্থায় আসবে, অর্থাৎ বিশুদ্ধ অবস্থায়, যখন দুটাই বিবি হবে, ছোট হাতের বিবি, অর্থাৎ দুটাই যখন প্রচ্ছন্ন জিন থাকবে একই সাথে, তখনই আমরা তাকে মানে তখনই এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। সো আশা করি ক্লিয়ার। এন্ড এখন আমরা জাম্প করব হচ্ছে
বিজ্ঞানী গ্রেগর জোহান ম্যান্ডেলের সেই মটরশুঁটি নিয়ে কাজ বাড়ি। তো আসি, বিজ্ঞানী গ্রেগর জোহান ম্যান্ডেল 1866 সালে দুটা মটরশুঁটি নিছিল। একটা ছিল হচ্ছে মানে একদম অনেক লম্বা, একটা ছিল খাটো। তো এর মধ্যে যে বৈশিষ্ট্যটা সেটা অবভিয়াসলি দেখা যাচ্ছে যে বিশুদ্ধ অবস্থা, বিশুদ্ধ, এবং এর মধ্যে যে অবস্থা সেটাও বিশুদ্ধ, কারণ দুটো সেম। তো একটা জিনিস মানে শর্টকাট ট্রিক্স হচ্ছে, যদি সেম সেম থাকে তাহলে সেটা হোমোজাইগাস বা বিশুদ্ধ অবস্থা, এবং যদি ডিফারেন্ট ডিফারেন্ট থাকে, অর্থাৎ এটা বড় হাতের টি এবং এটা ছোট হাতের টি, তাহলে তখন তাকে আমরা হেটেরোজাইগাস বা অবিশুদ্ধ অবস্থা বলছি। তো এটাও বিশুদ্ধ অবস্থা, এটাও বিশুদ্ধ অবস্থা। এটা হচ্ছে বিশুদ্ধ খাটো গাছ এবং এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা গাছ। তো গ্রেগর জন ম্যান্ডেল এমন দুটোই গাছ নিয়েছেন যেটা হচ্ছে বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো, এবং দুটার প্রজনন ঘটিয়েছেন। তো দুটার প্রজনন যদি ঘটে তাহলে কি আমরা একটু দেখি। যেটা হচ্ছে যে এর থেকে দুইটা শুক্রাণু হবে, এর থেকে দুইটা ডিম্বাণু হবে, রাইট? এর থেকে দুটো শুক্রাণু হলো, এবং যখন মিলন হবে তখন কি হবে, যে এর সাথে এটা যাবে, তখন হবে হচ্ছে টি টি। এর সাথে যখন এটা যাবে তখন হবে টি টি, রাইট? আবার এর সাথে যখন এটা যাবে, এখানে একটু ভুল হয়েছে, আর একটু এটার সাথে এটার দুটো থাকবে, একটা যাবে এটার সাথে, আরেকটা যাবে হচ্ছে এটার সাথে, এখানে হবে টি টি, এখানে হবে। এখন এটার দুটো হাত যাবে এদিকে, একটা হচ্ছে এদিকে, এটার সাথে এটার মিলন হবে, এটার সাথে এটার মিলন। at the end of the day টি টি। সো দেখা গেল যে যে দুইটার প্রজননের মাধ্যমে যে সন্তান উদ্ভিদগুলো হলো, প্রত্যেকেরই বড় হাতের টি এন্ড স্মল হাতের টি, বড় হাতের টি আর একটা ছোট হাতের টি, অর্থাৎ প্রত্যেকেরই কিন্তু একটা মানে প্রত্যেকেরই একটা হেটেরোজাইগাস বা অবিশুদ্ধ অবস্থায় পরিণত হয়ে গেল, রাইট? প্রত্যেকে অবিশুদ্ধ, প্রত্যেকের যে লম্বা হওয়ার বৈশিষ্ট্যটা সেটা অবিশুদ্ধ হয়ে গেল, এবং এখন এই অবিশুদ্ধ অবস্থায়, অর্থাৎ এই অবস্থায় বড় হাতের টি ছোট হাতের টি, এই অবস্থায় কোনটা প্রকাশ পাবে? অবভিয়াসলি যেটা ক্যাপিটাল হাতে লেখা, মানে বায়োলজিতে এভাবেই টার্মটা ইউজ করা হয়, যেটা ক্যাপিটাল সেটাকে ডমিনেন্ট বা প্রকট, ওই যেটা বললাম সেটা প্রকাশ করে, এবং যেহেতু এটা প্রকট অতএব লম্বা হওয়ার যে বৈশিষ্ট্যটা সেটাই প্রকাশ পাবে, এবং এটা প্রচ্ছন্ন যেহেতু সেটা প্রকাশিত হবে না, বাট এটা কিন্তু তার মধ্যে থাকবে, বাহক রূপে থাকবে। তো এরপর গ্রেগর জন ম্যান্ডেল যেটা করলেন, এই যে সন্তান উদ্ভিদগুলো হইলো, ধরা যাক এটা হচ্ছে F1 বংশগতি, এবং এই F1 বংশগতিতে যে উদ্ভিদগুলো হলো চারটা, 1 2 3 4, প্রত্যেকই একটা হেটেরোজাইগাস বা অবিশুদ্ধ অবস্থায় পরিণত হইলো লম্বা হওয়ার বৈশিষ্ট্যটা, এবং প্রত্যেকই লম্বা হইলো, কেননা এই যে এটা ডমিনেন্ট, এটা হচ্ছে ডমিনেন্ট, এটার সাপেক্ষে এটা হচ্ছে ডমিনেন্ট, এটার সাপেক্ষে এটা ডমিনেন্ট, এটার সাপেক্ষে এটা রেসেসিভ বা প্রচ্ছন্ন। এখন তাহলে কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে? এই বৈশিষ্ট্য, অর্থাৎ প্রত্যেকই লম্বা হবে। এখন যেটা হচ্ছে যে তারপর গ্রেগর জন ম্যান্ডেল যেটা করলেন, যে এই গাছ নিলেন, একটা গাছ নিলেন এখান থেকে, এবং এরই স্বপরাগায়ন করলেন। অর্থাৎ স্বপরাগায়ন বলতে অর্থাৎ যে লম্বা গাছ হইল তার তো একটা এরকম লম্বার বৈশিষ্ট্যটা এরকম হয়ে গেল, এন্ড আরেকটা এরকম ওইখানের ক্ষেত্রে এরকমই একই গাছ নিল, তারও এরকম। সো এখন স্বপরাগায়ন বা এই গাছটার সাথে এই গাছেরই পরাগায়ন করলে তো এরকমই হবে, রাইট? সো যেটা পরাগায়ন যখন করে তখন যেটা হয় যে এর ক্ষেত্রে
আহ, একটা শুক্রাণু এর ক্ষেত্রে আরেকটা শুক্রাণু, দুটো শুক্রাণু এর ক্ষেত্রে ডিম্বাণু, এই ডিম্বাণু এবং এই ডিম্বাণু ধরা যাক, এবং দুইটার যখন মিলন হবে তখন যেটা হবে, এর সাথে এটা যাবে, এর সাথে আরেকটা হাত থাকবে, এটা এটার সাথে, তো টি টি, টি টি, এন্ড এটার আরেকটা হাত এটার সাথে মিলিত হবে, এটার আরেকটা হাত এটার সাথে মিলিত হবে। তাহলে এখানে কি হবে, ছোট হাতের টি আর এখানে টি, আর এখানে ছোট হাতের টি আর এটা ছোট হাতের। সো এট দি এন্ড অফ দ্য ডে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে দুইটা, একটা দুইটা তিনটা, এটা এইভাবে লিখি না, এটা হচ্ছে এইভাবে লেখে, আগে বড়টা লেখা। তো এখানে তিনটা হেটেরোজাইগাস বা অবিশুদ্ধ অবস্থা পেলাম, বাট একটা হোমোজাইগাস বা বিশুদ্ধ অবস্থা পেলাম। একটা আমরা বিশুদ্ধ অবস্থা বা হোমোজাইগাস অবস্থা কিন্তু পাইছি, এবং এই হোমোজাইগাসটা কি, রেসিসিভ হোমোজাইগাস, রাইট? অর্থাৎ এই ক্ষেত্রে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে। অর্থাৎ এই যে বৈশিষ্ট্যটা হলো না, এটা তো একটা বিশুদ্ধ অবস্থায় পৌঁছালো, এবং এই বিশুদ্ধ অবস্থায় প্রচ্ছন্ন যে বৈশিষ্ট্যটা অর্থাৎ স্মল টি, সেটাই প্রকাশিত হচ্ছে, রাইট? সো এখন এটা ধরা যাক F2 অর্থাৎ বংশগতি নাম্বার 2। সো এই বংশগতি নাম্বার 2 তে যেটা দেখা গেল, তিনটা গাছ লম্বা হইলো বাট একটা গাছ খাটো হইলো, অর্থাৎ 3:1, 3:1। অর্থাৎ এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে চারটার মধ্যে তিনটা লম্বা হইলো আর একটা খাটো হইলো, তাহলে কত পার্সেন্টেজ জিজ্ঞাসা করতে পারে, কত পার্সেন্ট লম্বা হইলো বা কত পার্সেন্ট খাটো হইলো। সো এর জন্য অ্যান্সার এভাবে দিব যে 3/4 ইন্টু 100, অর্থাৎ কতটুক লম্বা হইলো, কত পার্সেন্টেজ লম্বা হইলো, সেটা আমরা এভাবে হিসাব করতে পারি। হচ্ছে এভাবে, তাহলে 75% আসে, 75% লম্বা হলো এবং বাকি 25% হচ্ছে খাটো হলো, রাইট? সো এটাই ছিল আসলে গ্রেগর জোহান মেন্ডেলের পরীক্ষাটা, যে প্রথম তিনি যে একটা বিশুদ্ধ লম্বা গাছ নিলেন আর একটা বিশুদ্ধ খাটো গাছ নিলেন, দুটার প্রজনন ঘটালেন এবং দেখলেন যে চারটাই হেটেরোজাইগাস অবস্থায় আসছে এবং চারটাই লম্বা হয়েছে, এবং এরপরে সেই থেকে হেটেরোজাইগাস অবস্থার যে জিনের যে উদ্ভিদ, সেই উদ্ভিদকে আবার স্বপরাগায়ন করলো, এবং দেখা গেল যে জেনারেশন 2 তে তিনটা গাছ লম্বা হইলো এবং একটা গাছ খাটো হইলো। সো দ্যাটস ইট, দ্যাটস দ্য ফর্মুলা অফ গ্রেগর জোহান মেন্ডেল। আশা করি ক্লিয়ার। এবার দেখি ডিএনএ এর অ্যাপ্লিকেশন বা ডিএনএ এর অনুলিপন, অর্থাৎ একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হবে, এটাই। সো এটা নিয়ে আরেকটা বিস্তারিত ইউটিউবে ভিডিও আপলোড করার ইচ্ছা আছে। সো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। অ্যান্ড ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন, এটাকে বলা হচ্ছে একটা অর্ধরক্ষণশীল অনুলিপন। কেন? কারণ আহ, অর্ধরক্ষণশীল প্রতিলিপন বা অনুলিপন। সো এখানে যেটা হয় যে ডিএনএ এর হাইড্রোজেন বন্ড যেগুলো আমরা দেখছিলাম, ট্রিপল বন্ড, ডাবল বন্ড ছিল, সো সেই হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে যায় প্রথমে অনুলিপন করার স্বার্থে। সো যখন ভেঙে যায়, ভাঙার পরে যে এর মধ্যে যে নিউক্লিওটাইডগুলো থাকে সেগুলো আসলে এক্সচেঞ্জ করে, অর্থাৎ অ্যাডেনিনের সাথে থায়ামিন, থায়ামিনের সাথে অ্যাডেনিন, গুয়ানিনের সাথে সাইটোসিন, সাইটোসিনের সাথে গুয়ানিন, এভাবে পরিপূরক বা কমপ্লিমেন্টারি একটা সূত্র তৈরি করে, এবং এর মধ্যে একটা নতুন সূত্রের তৈরি তো হয়, বাট পুরানো আরেকটা সূত্র গেঁথে যায়। সো ডিএনএ যখন তৈরি হয় নতুন, তার মধ্যে পুরাতন কিছু অংশ থাকে, নতুন কিছু অংশ থাকে, যার কারণে একে অর্ধরক্ষণশীল অনুলিপন বা অর্ধরক্ষণশীল প্রতিলিপন বলা হয়। তো বই আসলে এতটুকুই দেওয়া ডিএনএ রেপ্লিকেশন নিয়ে, বাট এটার একটু বিস্তারিত ফর্ম আছে। সো ইনশাআল্লাহ নেক্সট
এখন আমরা কাজ করবো হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার নিয়ে। জেনেটিক ডিসঅর্ডার আসলে এখন কিছু কিছু যে জেনেটিক ডিসঅর্ডার আছে যেগুলা আমাদের মানে যেগুলো হয় আসলে, বা জেনেটিক ডিসঅর্ডার বলতে জেনেটিক অসুখ আছে যেগুলো আসলে হয় আমাদের যে সেক্স ক্রোমোজোম আছে, সেই সেক্স ক্রোমোজোমের ভেতরে যে জিনগুলো আছে সেই জিনগুলোর মিউটেশনের কারণে। ফর এক্সাম্পল বর্ণান্ধতা এবং অ্যাজমা খুবই জনপ্রিয় দুটা রোগ। অ্যাজমা ধরা যাক, অ্যাজমা এবং ব্লাইন্ডনেস, কালার ব্লাইন্ডনেস, অ্যাকচুয়ালি কালার ব্লাইন্ডনেস, এই দুইটা রোগ হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। অর্থাৎ সেক্স ক্রোমোজোমে যে মানে সেই ক্রোমোজোম, যে সেক্স ক্রোমোজোম আসলে কি এবং অটোজোম কি, এটা আসলে আগে ক্লিয়ার করা উচিত। যেটা হচ্ছে আমাদের 1 থেকে 22, আমাদের তো 23 জোড়া ক্রোমোজোম আছে, রাইট? 23 জোড়া ক্রোমোজোম, এর মধ্যে যে 1 থেকে 22 পর্যন্ত যে জোড়াগুলো আছে তাদেরকে আমরা বলি হচ্ছে অটোজোম। ওকে, এবং লাস্টে যে 23 নম্বর জোড়াটা আছে সেই 23 নম্বর জোড়াটাকে আমরা বলি সেক্স ক্রোমোজোম, এবং এই সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এন্ড ওয়াই, রাইট? সো যে ডিসঅর্ডারের কথা বলতেছি, অ্যাজমা আর কালার ব্লাইন্ডনেস, সেই সেই রোগগুলো হয় এই যে এই সেক্স ক্রোমোজোম, এই সেক্স ক্রোমোজোমের যে এক্স ক্রোমোজোম, সেই এক্স ক্রোমোজোমের ভিতরে যে জিনগুলা, সেই জিনের মিউটেশনের কারণে। নট, এখন প্রশ্ন আসতে পারে ওয়াই নট ওয়াই ক্রোমোজোম? ওয়াই ক্রোমোজোম আসলে অনেক খাটো হয়, এটা আমরা দেখছি, এবং এর মধ্যে জিনের সংখ্যা খুব অল্প থাকে। সো বেশিরভাগ ক্ষেত্রে এই এক্স ক্রোমোজোমের যে জিনগুলো আছে সেগুলোর মিউটেশনের কারণে আসলে সেক্স লিঙ্ক ক্রোমোজোম, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হয়। সো যেমন উদাহরণ অলরেডি এখানে আছে যে অ্যাজমা, কালার ব্লাইন্ডনেস। এখন এখানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মেয়েদের ক্ষেত্রে কেন সেক্স লিঙ্ক ক্রোমোজোমটা দেখা যায় না বা কম দেখা যায়, আর ছেলেদের ক্ষেত্রে বা কেন বেশি দেখা যায়। এখন এটার প্রশ্নের উত্তরটা দেই, তাহলে সেটা হচ্ছে যে আহ, আহ, ছেলেদের যে সেক্স ক্রোমোজোম সেটা তো হচ্ছে এক্স আর ওয়াই, আর মেয়েদের যে সেক্স ক্রোমোজোম সেটা হচ্ছে এক্স এক্স, রাইট? সো এখন এখন যেটা এর আগে বললাম যে এই ডিসঅর্ডারটা হয় মূলত এক্স ক্রোমোজোম, যেটা সেক্স ক্রোমোজোমের ভেতরে যে এক্স ক্রোমোজোম, সেই এক্স ক্রোমোজোমের সেই এক্স ক্রোমোজোমের আর কি এফেক্টেড হওয়ার কারণে। সো ধরা যাক মেয়েদের ক্ষেত্রে যদি একটা এক্স ক্রোমোজোম যদি এফেক্টেড থাকে, তাহলে কিন্তু এর জন্য একটা ব্যাকআপ আছে, অর্থাৎ আরেকটা এক্স ক্রোমোজোম আছে। সো যার কারণে দেখা যায় যে এর মধ্যে যদি একটা মিউটেশন থাকে, বাট আরেকটা এক্স ক্রোমোজোম থাকার কারণে আসলে ওটা ব্যাকআপ দিয়ে দেয়, পরে আসলে ওটা মানে প্রকাশিত হয় না, অপ্রকাশিত অবস্থায় থাকে। বাট তার মধ্যে সেই রোগটা থাকে, কিন্তু বাহক রূপে। অর্থাৎ সে যদি কোনো একটা আরেকটা যদি পুরুষের সাথে যদি প্রজনন ঘটায়, তাহলে যেটা হয়, যদি এও যদি সেই সেক্স লিঙ্ক ক্রোমোজোমের সাথে জড়িত, সেক্স লিঙ্ক ক্রোমোজোমের সাথে জড়িত থাকে, তাহলে যে সন্তান হবে তার মধ্যে ধরা যাক যদি মেয়ে হয়, তাহলে তার মধ্যে কিন্তু এটা মানে মেজর যে ডিসঅর্ডারটা সেটা হওয়ার চান্স থাকে, এবং যদি ছেলে হয় তার মধ্যেও কিন্তু মেজর যে ডিসঅর্ডারটা সেটা হওয়ার চান্স থাকে। এন্ড এবার আমরা যদি একটু দেখি, খেয়াল করি যে এর মধ্যে এটা অপ্রকাশিত বা অদৃশ্যমান অবস্থায় থাকে মেয়েদের ক্ষেত্রে, কিন্তু তখনই প্রকাশিত হয় যখন দুইটাই যদি আক্রান্ত থাকে, তখনই প্রকাশিত হয়। বাট এটা খুবই রেয়ার। অ্যান্ড ফর এক্সাম্পল আমার যদি এক্সাম্পল দিই, আমার দাদার অ্যাজমা, তারপরে দাদার যে ছেলেরা তাদেরও অ্যাজমা, এবং অ্যাট দ্য সেম টাইম আমারও অ্যাজমা। বাট আমার ফুফুদের মধ্যে তাদের কিন্তু অতটা অ্যাজমা দেখা যায় না বা অ্যাজমা নাই। বাট
দাদা থেকে আমার মধ্যেও অ্যাজমার সমস্যাটা ঢুকে গেছে। সো যার কারণে ছেলেরা খুবই বেশি আক্রান্ত হয়ে যায়, কারণ তাদের জন্য কোনো ব্যাকআপ থাকে না, তাদের কোনো এক্স ক্রোমোজোম এক্সট্রা থাকে না, একটা এক্স এক্স হলে আরেকটা ওয়াই। সো যদি আক্রান্ত হয়েই যায় তাহলে তো হয়েই যাবে, কারণ আরেকটা ব্যাকআপ নাই। বাট ও যদি আক্রান্ত হয় তাহলে ওর জন্য তো একটা ব্যাকআপ আছে, বাট ছেলেদের জন্য তো কোনো ব্যাকআপ নেই। সো যদি আক্রান্ত হয় তাহলে ছেলেরাই বেশি আক্রান্ত হয় এই সেক্স লিঙ্কড ডিসঅর্ডারে। নাও এটা গেল। এরপর আসি আমরা হচ্ছে আরেকটা জেনেটিক ডিসঅর্ডার নিয়ে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। সো থ্যালাসেমিয়া হচ্ছে একটা অটোজোমাল রেসেসিভ ডিসঅর্ডার। এর মধ্যে কিন্তু লুকায় আছে একদম পুরা জিনিসটা, মানে এটাকে অটোজোমাল রেসেসিভ ডিসঅর্ডার এই কথাটাকে যদি ভাঙি তাহলে কিন্তু আমরা মানে এই থ্যালাসেমিয়া কি এবং এর মধ্যে কি কি আছে সবকিছু এক্সপ্লিসিটলি ক্লিয়ার হয়ে যাবে। সো আগে দেখি যে থ্যালাসেমিয়া আসলে কি। থ্যালাসেমিয়া হচ্ছে আমাদের যে লোহিত রক্তকোষ বা আরবিসি, সেই আরবিসির পেছন আরবিসির যে নষ্ট হওয়া বা কার্যকারিতা নষ্ট হওয়ার কারণে এই থ্যালাসেমিয়া রোগটা হয়। সো আমাদের আরবিসি যে দুটো প্রোটিন তৈরি করে সেটা হচ্ছে আলফা গ্লোবিউলিন আর একটা হচ্ছে বিটা গ্লোবিউলিন। সো এই দুটো প্রোটিন তৈরি করার জন্য পিছনে যে জিনটা কাজ করে সেই জিনটা যদি অনুপস্থিত থাকে বা সেটার কার্যকারিতা যদি নষ্ট থাকে তাহলে তো সে কোনো প্রোটিন তৈরি করবে না, বা প্রোটিন তৈরি করলেও সেটা ত্রুটিপূর্ণ তৈরি করবে, রাইট? সো এই যে ত্রুটিপূর্ণ প্রোটিন তৈরি করার কারণে আরবিসির কার্যকারিতা নষ্ট হয়ে যায় বা আরবিসির সংখ্যা কমে যায়, যার কারণে পরবর্তীতে থ্যালাসেমিয়া হয়। সো এটাই আসলে থ্যালাসেমিয়া জিনিসটা, থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে, যে আলফা গ্লোবিউলিন এবং বিটা গ্লোবিউলিন, রাইট? বিটা গ্লোবিউলিন এই দুটা কি? এই দুটো হচ্ছে প্রোটিন, এবং এই দুটা প্রোটিনের জন্য দুই ধরনের থ্যালাসেমিয়া হয়। একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া এবং একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। অর্থাৎ আলফা থ্যালাসেমিয়া কখন হয়? যখন আলফা গ্লোবিউলিন প্রোটিন তৈরি হওয়ার জন্য যে জিনটা দরকার সেই জিনের কার্যকারিতা নষ্ট থাকে বা অনুপস্থিত থাকে, তখনই এই আলফা গ্লোবিউলিন আলফা থ্যালাসেমিয়া হয়। আর বিটা গ্লোবিউলিন প্রোটিন তৈরি হওয়ার পেছনে যে জিন কাজ করে সেটা যদি নষ্ট থাকে বা অনুপস্থিত থাকে, সেজন্য যে থ্যালাসেমিয়া হয় সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। এবং এই বিটা থ্যালাসেমিয়াকে কুলির থ্যালাসেমিয়াও বলা হয়ে থাকে। সো দ্যাটস অল। অ্যান্ড আসলে এই চ্যাপ্টারে আর তেমন কিছুই নাই। বাকি যেসব ডারউইন মতবাদ এসব আছে ওগুলা মানে বোঝার তেমন কিছু নাই, জাস্ট রিডিং করলেই সম্ভব। এন্ড এখানে একটা জিনিস আমি স্কিপ করছি, সেটা হচ্ছে যে পিতা আর মাতার মাধ্যমে সন্তানের লিঙ্গ নির্ধারণ। এটা খুবই ইজি, অ্যান্ড আই গেস যে এটা আসলে আমার আবার এক্সট্রা করে কোনো কিছু শেখানোর দরকার নেই, কারণ এটা ভেরি ইজি, অ্যান্ড এটা যদি আমরা জাস্ট রিডিং করি তাহলেই জিনিসটা বোঝা সম্ভব। সো থ্যাংক ইউ। দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।